আপনি কি জানেন, আপনি যখন এই ভিডিওটা দেখছেন ঠিক এই মুহূর্তে আপনার ব্রেইনকে রিপ্রোগ্রাম করা হচ্ছে যেন আপনি সারা জীবন গরিব থাকেন। আপনি ভাবছেন আপনি বেকার কারণ আপনার মেধা নেই। আপনি ভাবছেন আপনার বেতন কম কারণ আপনার ভাগ্য খারাপ। ভুল। আপনি বেকার কারণ আপনার এই হাহাকার কারো ব্যাংক ব্যালেন্স বাড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার। আজ আমরা ক্যাপিটালিজমের সেই অন্ধকার সত্যগুলো ফাঁস করব, যেখানে আপনার অনিশ্চয়তা হল বড় বড় কর্পোরেশনের লভ্যাংশ। এই ভিডিওর ভেতরে আমি গোপন সাইকোলজিক্যাল ট্র্যাপ বা ফাঁদ ফাঁস করব, যা জানার পর আপনার পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। আপনি বুঝতে পারবেন কেন হাজার চেষ্টা করার পরও আপনার পকেট সবসময় খালি রাখতে চাই এই সিস্টেম। স্বাগতম আপনাকে দ্য অ্যালকেমি অফ টাইমে। পুঁজিবাদ শব্দটা এসেছে ক্যাপিটাল থেকে, যার অর্থ পুঁজি বা টাকা। এটা বাড়ি, গাড়ি বা জমিও হতে পারে, কিন্তু পুঁজিবাদ কি সবসময় এমন ছিল? একদমই না। গল্পটা শুরু করা যাক 1500 সালের ইংল্যান্ড থেকে। কল্পনা করুন, ওয়েস্টফিল্ড নামের একটি গ্রাম। সেখানে জন নামের একজন কৃষক থাকেন। জনের নিজের জমি নেই, কিন্তু সে না খেয়ে মরে না, কারণ গ্রামের পাশে ছিল কমন্স বা সাধারণ জমি। সেখানে সবাই চাষ করতে পারত, গরু চড়াতে পারত। এটা কারো ব্যক্তিগত সম্পত্তি ছিল না। কিন্তু 1200 থেকে 1800 শতকের মধ্যে ব্রিটিশ সংসদ একের পর এক আইন পাশ করল, যার নাম এনক্লোজার অ্যাক্টস। এই আইনের মাধ্যমে সেই সাধারণ জমিগুলো রাতারাতি ধনী জমিদারের ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেল। লক্ষ লক্ষ কৃষক তাদের জীবিকা হারাল। তারা হয়ে গেল ভূমিহীন। ঐতিহাসিকরা বলেন, এই সময় ইংরেজ কৃষকদের গড় উচ্চতা 4 থেকে 6 সেন্টিমিটার কমে গিয়েছিল, কারণ তারা পর্যাপ্ত খাবার পাচ্ছিল না। কিন্তু অর্থনীতির বইতে এই নির্মম চুরির নাম দেওয়া হল এগ্রিকালচার রেভলিউশন বা কৃষি বিপ্লব। এই ভূমিহীন মানুষগুলো তখন কোথায় গেল? তাদের সামনে পথ খোলা ছিল মাত্র একটি: শহরে গিয়ে কারখানায় কাজ করা। কার্ল মার্কস এই প্রক্রিয়াকে বলেছেন প্রিমিটিভ অ্যাকুমুলেশন বা আদি সঞ্চয়। অর্থাৎ পুঁজিবাদ কোনো মুক্তবাজার বা ইনোভেশন দিয়ে শুরু হয়নি। এর শুরু হয়েছিল একটা রাষ্ট্রীয় মদতপুষ্ট সহিংস ছিনতাই থেকে। সাধারণ মানুষকে তাদের জীবিকা থেকে বিচ্ছিন্ন করে মজুর বানানোর নামই পুঁজিবাদ। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, যদি পৃথিবীতে কোনো বেকার না থাকতো, সবাই কাজ পেত, তবে কি ভালো হতো? আপনি বলবেন হ্যাঁ, কিন্তু একজন পুঁজিপতি বলবেন না। কেন? অ্যাডাম স্মিথ এবং কার্ল মার্কস দুজনেই এই বিষয়টাকে আলাদাভাবে দেখেছেন। অ্যাডাম স্মিথকে বলা হয় ফাদার অফ ক্যাপিটালিজম। 1776 সালে তিনি তার বই দ্য ওয়েলথ অফ নেশনসে বলেছিলেন অদৃশ্য হাতের কথা। কিন্তু বাস্তবতাটা হল, বাজারে যখন কাজের চেয়ে মানুষ বেশি থাকে, তখন পুঁজিপতিদের লাভ সবচেয়ে বেশি হয়। কেন বেকারত্ব প্রয়োজন? 1. যদি বেকার মানুষ বাইরে লাইনে দাঁড়িয়ে না থাকে, তবে বর্তমান শ্রমিক তার মজুরি বাড়ানোর সাহস পাবে। 2. সে যদি প্রতিবাদ করে, মালিক তাকে সহজে বলতে পারবে, বেরিয়ে যাও, তোমার জায়গায় কাজ করার জন্য বাইরে 100 জন বসে আছে। 1968 সালে অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যান একে একটি গাল ভরা নাম দিলেন, ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ পুঁজিবাদীদের কাছে বেকারত্ব কোনো সমস্যা নয়, এটি একটি ফিচার। কার্ল মার্কস একে বলতেন রিজার্ভ আর্মি অফ লেবার। যখন মানুষের মধ্যে চাকরি হারানোর ভয় কাজ করে, মনোবিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় প্রিকরিটি। এই ভয় চায় মানুষকে বাধ্য করে কম মজুরিতে হাড় ভাঙা খাটুনি খাটতে। আপনার বেকার থাকাটায় বাজার নিয়ন্ত্রণ করে আপনার বন্ধুর বেতন কমিয়ে রাখতে সাহায্য করছে। তাই আপনার বেকারত্ব তাদের কাছে এক বড় আশীর্বাদ। পুঁজিবাদ শুধু আমাদের শরীর নয়, আমাদের মনকেও নিয়ন্ত্রণ করে। 1929 সালের নিউ ইয়র্কের একটি দৃশ্য দেখুন। একদল নারী হাতে সিগারেট নিয়ে হাঁটছেন। সেই যুগে এটা ছিল নিষিদ্ধ, কিন্তু এই নারীরা বলছিলেন এটা স্বাধীনতার মশাল। এটা কি নারীবাদী আন্দোলন ছিল? এটা ছিল এডওয়ার্ড বার্নেসের একটি মার্কেটিং ক্যাম্পেইন।
বার্নেস ছিলেন মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েডের ভাগ্নে। তিনি বুঝেছিলেন মানুষকে যুক্তি দিয়ে নয়, আবেগ দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। তিনি শিখিয়েছিলেন পণ্য কেনা মানে শুধু প্রয়োজন মেটানো নয়, পণ্য কেনা মানে নিজের মর্যাদা বাড়ানো। ১৯২৮ সালে তিনি তার প্রোপাগান্ডা বইতে লিখেছিলেন, জনগণের অভ্যাস ও মতামতের সচেতন ম্যানুপুলেশন হল গণতান্ত্রিক সমাজের একটি গুরুত্বপূর্ণ উপাদান। পুঁজিবাদ আপনাকে সবসময় অনুভব করায় যে আপনি যথেষ্ট নন। আপনার হাতে থাকা স্মার্টফোনটা ঠিকঠাক কাজ করছে, কিন্তু নতুন মডেল না কিনলে আপনি আধুনিক নন। আপনি কি যথেষ্ট সুন্দর? না, যতক্ষণ না আপনি ওই নির্দিষ্ট ক্রিমটা কিনছেন। মানুষ যাতে কখনো সন্তুষ্ট না হয় সেজন্য তৈরি করা হয়েছে এই কনজিউমারিজম। কারণ আপনি যদি সন্তুষ্ট হয়ে যান তবে তো আপনি আর কিনবেন না, আর আপনি না কিনলে তাদের কোটি কোটি টাকার পাহাড় বড় হবে না। এবার কথা বলা যাক একটি বড় মিথ বা মিথ্যা নিয়ে, যাকে বলা হয় মেরিটোক্রেসি বা মেধাতন্ত্র। আপনি ছোটবেলা থেকে শুনছেন পরিশ্রম করে সফল হবে, তুমিই তোমার ভাগ্যের নির্মাতা। এই কথাগুলো আংশিক সত্য হলেও এর পেছনে একটা ভয়ঙ্কর উদ্দেশ্য আছে। যদি ব্যর্থতার দায় আপনার উপর চাপিয়ে দেওয়া যায় তবে আপনি কোনো সিস্টেম বা পুঁজিবাদ নিয়ে প্রশ্ন তুলবেন না। আপনি ভাববেন, আমি সফল হতে পারিনি কারণ আমি যথেষ্ট মেধাবী নই। বাস্তবতা কি বলে? বাংলাদেশের কথাই ধরুন, প্রতি বছর ২০ লাখ তরুণ চাকরির বাজারে আসে, কিন্তু মোট সরকারি ও বেসরকারি পদ আছে মাত্র ৬ থেকে ৭ লাখ। তার মানে বাকি ১৪ লাখ তরুণের জন্য কোনো সিট নেই। এখন ৩০০ জন যদি একটি পদের জন্য লড়াই করে, তবে বাকি ২৯৯ জন মেধাবী হওয়া সত্ত্বেও একজনই চাকরি পাবে, কারণ বাকিদের জন্য সিস্টেম কোনো জায়গা রাখেনি। সমাজবিজ্ঞানী মাইকেল ইয়ং যখন মেরিটোক্রেসি শব্দটা তৈরি করেছিলেন, তিনি এটা দিয়ে ব্যঙ্গ করতে চেয়েছিলেন। তিনি বলতে চেয়েছিলেন মেধা দিয়ে বৈষম্য তৈরি করা হবে। পুঁজিবাদ সেই ব্যঙ্গকেই আমাদের স্বপ্নের বীজ বানিয়ে দিয়েছে। মনে রাখবেন, দারিদ্র্য ব্যক্তির ব্যর্থতা নয়, এটি সিস্টেমের সাফল্য। আমাদের গল্প সোনার হরিণের পিছে দৌড়ে চলুন, আমাদের নিজের দিকে তাকাই। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। H&M, জারা, নাইকি, বড় ব্র্যান্ডের কাপড় তৈরি হয় আমাদের এখানে। কিন্তু মজার ব্যাপার দেখুন, অ্যাডাম স্মিথ শ্রম বিভাজনের কথা বলেছিলেন উৎপাদন বাড়াতে। আমাদের গার্মেন্টস শ্রমিকরা সেই বিশেষায়িত শ্রম দেয় ঠিকই, কিন্তু তারা কি ফল পায়? হিসাবটা দেখুন, একটি শার্ট তৈরিতে হয়তো খরচ হয় ৩০০ থেকে ৪০০ টাকা, কিন্তু নিউ ইয়র্কের শোরুমে তা বিক্রি হয় ৫,০০০ টাকায়। এই মাঝখানের বিশাল টাকাটা কোথায় যায়? এটি শ্রমিকের পকেটে যায় না, এটি যায় ব্র্যান্ডের সিইওর বোনাসে আর শেয়ার হোল্ডারদের পকেটে। কার্ল মার্কস তার ডাস ক্যাপিটালে একেই বলেছিলেন থিওরি অফ সারপ্লাস ভ্যালু বা উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। মালিক আপনাকে বেতন দেয় ৮,০০০ টাকা, কিন্তু আপনার শ্রম দিয়ে সে তৈরি করে ৮০,০০০ টাকার ভ্যালু। এই মাঝখানের ৭২,০০০ টাকা সে আপনার থেকে চুরি করছে আইনি পথে। পুঁজিবাদের নগ্নরূপ দেখা দিয়েছিল সেদিন। আগের দিন ফাটল দেখা দিলেও মালিকরা বলেছিলেন গেলে কাজ, না গেলে ছাঁটাই। সেই হুমকি শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। ১১৩৪ জন মানুষের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, সেটি ছিল মুনাফা অর্জনের জন্য করা একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। এমনকি ২০২৩ সালে মজুরি আন্দোলনেও যখন শ্রমিকরা রাস্তায় নামল, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো মুখে মানবাধিকারের কথা বললেও তলে তলে তারা মজুরি বৃদ্ধির বিরোধিতা করেছিল, কারণ তাদের সস্তা শ্রম দরকার। এখন আমরা এমন এক যুগে, একে বলা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। চ্যাটজিপিটি, জেমিনাই এবং এআই এসে আমাদের মানুষের জায়গা নিচ্ছে। পুঁজিবাদীরা বলছে উন্নয়ন হচ্ছে, কিন্তু ইতিহাস কি বলে? শিল্প বিপ্লবের সময় যখন মেশিন এলো, বলা হয়েছিল মানুষের কষ্ট কমবে, কিন্তু বাস্তবে কি হয়েছিল? শ্রমিকদের ১৬ ঘন্টা কাজ করানো হতো, শিশুদের দিয়ে কারখানায় কয়লা টানা হতো। আজ এআই কল সেন্টারের চাকরি নিচ্ছে, গ্রাফিক্স ডিজাইনারের চাকরি নিচ্ছে। এর ফলে যে মুনাফা হচ্ছে তা কি শ্রমিকদের হাতে আসছে? না, তা জমা হচ্ছে সিলিকন ভ্যালির মুষ্টিমেয় কয়েকজনের পকেটে। রিজার্ভ আর্মি এখন আরও বড় হচ্ছে।
মানুষ যত বেশি বেকার হবে, টিকে থাকা মানুষগুলো তত বেশি সস্তায় খাটতে রাজি হবে। এআই বা রোবট পুঁজিবাদীদের জন্য আশীর্বাদ, কারণ রোবট তো আর ইউনিয়ন করে না, মজুরি বাড়ানোর দাবি তোলে না। এখন প্রশ্ন হল, এত শোষণ, এত বৈষম্য, তবুও আমরা কেন বিদ্রোহ করি না? কেন আমরা সব মেনে নিই? মনোবিজ্ঞানী মার্টিন সেলিগম্যান 1967 সালে একটি পরীক্ষা করেছিলেন যার নাম লার্নড হেল্পলেসনেস বা শেখানো অসহায়ত্ব। পরীক্ষায় দেখা গিয়েছে যখন প্রাণীকে বারবার এমন কষ্ট দেওয়া হয় যা থেকে সে পালাতে পারে না, তখন একসময় পালানোর সুযোগ দিলেও সে আর চেষ্টা করে না, সে শুয়ে থেকে সব সহ্য করে। পুঁজিবাদ আমাদের শৈশব থেকে ঠিক এটাই শেখায়। বারবার চাকরির আবেদন করে রিজেকশন পাওয়া, সিস্টেমের কাছে হার মানা, এসব আমাদের মগজে ঢুকিয়ে দেয় যে কিচ্ছু বদলাবে না। পুঁজিবাদের সবচেয়ে বড় শক্তি তাদের পুলিশ বা সেনাবাহিনী নয়, তাদের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের বিশ্বাসের অভাব। আমরা বিশ্বাস করতে ভুলে গিয়েছি যে পরিবর্তন সম্ভব, অথচ ইতিহাস বলে 8 ঘন্টার কর্মদিন বা শিশুশ্রম নিষিদ্ধ হওয়া, এসবই মানুষ লড়াই করে আদায় করেছিল। কোনো পুঁজিপতি দয়া করে এগুলো দেয়নি। অক্সফার্মের রিপোর্ট অনুযায়ী প্রতি 33 ঘন্টায় একজন করে নতুন বিলিয়নিয়ার জন্ম নিচ্ছে, আর সেই একই 33 ঘন্টায় 10 লাখ মানুষ চরম দারিদ্র্যে নামছে। এই ডকুমেন্টারি আপনাকে অ্যাজিম শেখাতে আসেনি, এসেছে একটা আয়না দেখাতে। যে সিস্টেমে আপনি ঘাম ছড়াচ্ছেন সে কি আপনার জীবন গড়ছে, নাকি আপনাকে স্রেফ নিংড়ে নেওয়া একটি প্রোডাক্ট হিসেবে ব্যবহার করছে? পুঁজিবাদের কাছে আপনি রক্তমাংসের কোনো মানুষ নন, আপনি কেবল একজন সস্তা শ্রমিক অথবা একজন তৃষ্ণার্ত ভোক্তা। আপনার বেকারত্ব তাদের মুনাফার গ্যারান্টি, আর আপনার অনিশ্চয়তা তাদের বিলাসিতার জ্বালানি। মনে রাখবেন, সবচাইতে বিপজ্জনক মানুষ সে নয় যে চিৎকার করে বিদ্রোহ করে, সবচাইতে বিপজ্জনক সে যে এই নোংরা সিস্টেমের আসল নকশাটা ধরে ফেলেছে। আর আপনার এই জেগে ওঠাই হল